কে এলো? ধুর, ভাল লাগে না। ভাবলাম একটু ঘুমোবো। যাচ্ছি যাচ্ছি। কি চাই? আমায় চিনতে পারছেন না, মানে ঠিক কে বলুন তো? আমি তন্দ্রা। কে? তন্দ্রা? হ্যাঁ, সেই মুখই তো। কিন্তু এ কি অবস্থা? শীর্ণ চেহারা, কণ্ঠার হাড় দুটো বিকটভাবে উঁচু হয়ে আছে, চোখের তলায় ঘন কালো ছোপ, শাড়িটারও কি দুরবস্থা। অবশ্য তা সত্ত্বেও মহিলাটির মুখে সেই আভিজাত্য এখনো আছে। কি হলো, এখনো চিনতে পারেননি? তোমায় ভুলে কি করে? তন্দ্রা, ছোট্ট একটা নাম, কি মারাত্মক বিষে ভরা। এত বছর হয়ে গেল, এখনো আপনি আমার বিষের জ্বালায় জ্বলছেন। তুমি কি জন্য এসেছো বলো তো? একটু দরকার ছিল, একটু বসবো, খুব ক্লান্ত লাগছে। তোমার সাহস তো কম নয়। আমার এখন সময় নেই, তুমি আসতে পারো। কিন্তু আমি তো ফিরে যেতে আসিনি, আমার কথা আপনাকে শুনতেই হবে। আমি তোমার কোনো কথা শুনবো না। তাতে লাভ হবে না কিছুই। আজকে না শুনলে আমি আবার আসবো, বারবার আসবো। সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। আর দরকার হলে আপনার ছেলের কাছেও যেতে পারি। তুমি কি ব্ল্যাকমেল করতে এসেছো? না না না, বিশ্বাস করুন তা না। আমি আর পারছি না, একটু বসছি। এক গ্লাস জল দিন না, প্লিজ প্লিজ। শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ, বসো, আনছি। এই নাও জল। একটু ফ্যানটা চালিয়ে দিন না, মাথাটাও খুব ঘুরছে। কি জন্য এসেছো? আবার পুরনো ঘাটা খোঁজাতে? অমন সুন্দর চেহারাটা কেমন ছোট হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, অথচ ও আমার থেকে বয়সে বেশ খানিকটা ছোট। এর মধ্যে কেমন বুড়িয়ে গেছে। কিসের অভাব? টাকা পয়সা না সঞ্জয়ের? বলছি, শরীর এখন একটু ঠিক লাগছে? আসলে না, বুকটা আজকাল খুব ধড়ফড় করে। ডাক্তার বলেছে শরীরের রক্তও নেই, বিশ্রী ধরনের অ্যানিমিয়া। আপনাকে বোধহয় খুব অসুবিধায় ফেললাম না? এক্ষুনি আমার মেয়ে আর তার শাশুড়ি এসে পড়বে, তাই এখন যদি চলে যাও। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, খুব কষ্টে দিন কাটছে। আমি জানি আপনি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম। পুরনো কথা থাক, কি কাজে এসেছো এখানে সেটাই বলো। মেয়েটার বিয়ে ঠিক করেছি। কার মেয়ে? আমার মেয়ে। ও, ভালো তো। তো বয়স কত হলো? 20 হবে হয়তো। হ্যাঁ, একটা ছেলে পেয়েছি জানেন, বেশ ভালো। ওই একটা প্রাইভেট ফার্মে জুনিয়র অফিসার। এই বৈশাখে দিন স্থির করেছি। তা আমি কি করতে পারি? জানি আপনি আমাকে নির্লজ্জ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার আর কিছু করার ছিল না। কেন? তুমি এখন চাকরি করছো না? না না, সে তো কবেই ছেড়ে দিয়েছিলাম। ওই মেয়ে হওয়ার পর থেকেই ও ছাড়িয়ে দিয়েছিল। তাই নাকি সমাজে মুখ দেখাবার উপায় ছিল না?
সে আপনি যা খুশি ভাবতে পারেন, তবে ও অবশ্য যতদিন বেঁচে ছিল আমার কোনো কিছুর অভাব ছিল না। তা তার মধ্যেই বেশ গুছিয়ে নিয়েছিলে তো। তাই যদি হতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কত টাকা চাই? এই 2 লাখ মতো হলেই কোনোভাবে সামলাতে পারবো। তাছাড়া মুন্নিরও তো তার বাবার সম্পত্তির ওপর অধিকার আছে। তুমি কি অধিকার ফলাতে এসেছো? না 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 না, আমি আপনার কাছেই এসেছি। আমি যদি না দিই, মামলা করে রক্ষিতার সন্তানের সম্পত্তির ভাগ চাইবে, ঢিঢি ফেলে দেবে চারিদিকে। বাবলা খুকু এদের এতকাল ধরে বাবার কীর্তিকলাপের কিচ্ছু জানায়নি, নিজে যন্ত্রণা ভোগ করেছি, তাদের সব জানিয়ে দেবে। সঞ্জয় আমাকে বলতো আপনি ভীষণ সন্দেহবাতিক। আজ বুঝলাম কথাটাও সত্যিই বলতো। এই শোনো, তোমার মুখে ওর নাম শুনতে আমার ভালো লাগছে না, তাই দয়া করে। কিন্তু আপনার ভালো না লাগলে তো আমার কিচ্ছু করার নেই। সঞ্জয় আমার জীবনের একটা ধ্রুব সত্য, যাকে আমি আমৃত্যু অস্বীকার করতে পারবো না। সঞ্জয় সঞ্জয় সঞ্জয়, এই নামটা আমি ভুলে গিয়েছিলাম। তুমি কেন এই নাম মনে করি আমার যন্ত্রণাময় অপমান মেশানো জীবনের বছরগুলো মনে করিয়ে দিতে চাইছো? আপনি কি সত্যি ভুলে গেছেন ওকে? কই, আমি তো ভুলতে পারিনি। ওকে কথা দিয়েছিলাম চাকরি করব না, তাই করিনি। সঞ্চয় আমার নিজস্ব যা ছিল ভেঙে ভেঙে আমি এতদিন চালিয়েছি। আমার আত্মার সাথে মিশে আছে সে, আর আপনার ঘৃণার সাথে। কিন্তু সেটাও তো ভালোবাসারই একটা প্রকাশ। শোনো, তোমার কাছে ভালোবাসার লেকচার শুনতে এখন আবার ভালো লাগছে না। একদিন অসহায়ভাবে তোমার কাছে আমিও দৌড়ে গিয়েছিলাম সঞ্জয়কে আমার কাছে ফিরিয়ে দেবার জন্য। আজ মনে আছে সে কথা? এখন যদি আমি তোমায় ফিরিয়ে দিই? মাটি কি ইচ্ছে করলেই তার ফসলকে উপড়ে ফেলতে পারে? কিন্তু সঞ্জয়কে বিশ্বাস করুন, বহুবার ফিরিয়ে দিয়েছি, বহুবার। কিন্তু তারপর আর কোনো উপায় ছিল না। আর আপনিও তো খুকু বাবলার মুখের দিকে তাকিয়ে। আমার কথা এখানে আসে না। আমি সঞ্জয় স্ত্রী ছিলাম, আমার একটা সামাজিক পরিচয় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই তফাৎ ছিল আপনার সাথে আমার। আপনাকে ছেড়ে সে আমার কাছে আসেনি, বা আমাকে ছেড়ে আপনার কাছে ফেরেওনি। কখনো ভেবে দেখেছেন কি, কেন আপনার পাশে শুয়েও সে আমার কথা ভাবতো, আবার আমাকে ছেড়ে চলে গেছে আপনার বিছানায়? তুমি কি হেয়ালি করছো আমার সাথে? হেয়ালি না, হেয়ালি না, ভেবে দেখুন। কারণ তার চোখে আমরা দুজনেই সমান ছিলাম। ওই একটুখানি সামাজিক চিহ্ন ছাড়া আপনার আমার আলাদা কোনো পরিচয় আছে কি? হয়তো ঠিকই বলছো তুমি। সত্যি তো, তোমার আমার মধ্যে সেরকম কোনো প্রভেদ নেই তো। আমরা দুজনেই এক অর্থে পরগাছা মাত্র, সঞ্জয়ের অর্থে লালিত। হ্যাঁ, সঞ্জয়ের তৃষ্ণা মেটাবার উপাদান মাত্র। আর বলো না প্লিজ, আর বলো না। এই কঠিন সত্যি মেনে নিতে আমি পারি না। আমার এই সাজানো সংসার, আসবাবপত্র, সব কিছুর মধ্যেই আমি শুধু তোমার মুখ দেখতে পাই। শুধু তুমি আমার দিকে তাকিয়ে হাসছো, আর শরীরটা তখন আমার জ্বালা করে। জানেন, আমিও যখন ঘরে একা থাকি তখন চারদিকে আপনার মুখ দেখতে পাই, আপনার অনুরোধ, আপনার উপেক্ষা, অভিশাপ। কে জানে, হয়তো এই জন্যেই আজ আমার এই অবস্থা। আমি কিন্তু আপনাকে সম্মান করতাম, সঞ্জয়ও কিন্তু আপনাকে ভালোবাসতো। বিশ্বাস করি না, কেউ কাউকে মন থেকে ভালোবাসলে তার থেকে কখনো দূরে চলে যেতে পারে না অন্য কারোর কাছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন অতসীদি, সঞ্জয় আপনাকেও মিস করতো। যখন আপনি ওকে বাড়িতে ঢোকা বন্ধ করে দিয়েছিলেন,
ও ছেলে মেয়েদের দেখার জন্য ছটফট করত। সত্যি বলছো তুমি? সত্যিও আমাকে মিস করতো? আপনি শুধু ওর বাইরেটাই দেখলেন, কিন্তু ওর মনের খুব কাছে ছিল আপনার বাস। আপনি বুঝতে চাইলেন না। আজ আমার মনে হচ্ছে সঞ্জয় আমার জন্যই চলে গেছে। আমি ওকে বলেছিলাম চলে যাও আর এসো না, কিন্তু বিশ্বাস করো এইভাবে হঠাৎ করে ও একেবারে চলে যাবে আমি চাইনি। তোমার কাছে থাকলেও তো জানতাম ও আছে, আমার সঙ্গে না থাকলেও ও আছে। সেদিন জানেন, আমার অফিসে যাওয়ার কথা ছিল না। প্রেগনেন্ট অবস্থায় একদম রেস্টে থাকার কথা ছিল আমার, কিন্তু সেদিন অফিস যাবার পর থেকেই না আমার মনটা কিরকম আনচান করছিল, তাই গিয়েছিলাম। কিন্তু তখনও জানতাম না ওটাই আমার শেষ দেখা। অতসীদি, সেদিন আমি ইচ্ছে করলে আপনাকে খবর নাও দিতে পারতাম, কিন্তু দিয়েছি। কারণ মুখে যাই বলি না কেন, মন থেকে তো সত্যিটাকে অস্বীকার করতে পারি না। সঞ্জয় তো আগে আপনার, তারপর আমি বা আর কারো। সঞ্জয় দুজনকে নিয়ে চলতে চেয়েছিল, কিন্তু সেটা হয় না। কেন হয় না অতসীদি, কেন হয় না? একটা মানুষ কেন দুজনকে ভালোবাসতে পারে না? আর যদি সেটা মেনে নিতে পারতেন, হয়তো সঞ্জয় আরো অনেকগুলো বছর আমাদের সঙ্গে থাকতো, হয়তো আমরা বন্ধু হতাম, হয়তো। তুমি যত সহজে কথাগুলো বলছো, বাস্তবে তা ততটাই কঠিন। ভালোবাসার ভাগ কাউকে দেওয়া যায় না তন্দ্রা। একটা মানুষ যে আমার স্বামী, তার শরীর মন তার সবকিছুর সঙ্গে শুধু আমি জড়িয়ে থাকবো, শুধু আমি। এটা আমি একা নই, সব স্ত্রীরই একমাত্র চাহিদা। হয়তো আপনি ঠিক, হয়তো কেন আপনি ঠিক। জানেন, ও যখন আমার কাছে আসতো, ওর গায়ে আমি একটা অন্যরকম পাউডারের গন্ধ পেতাম, যেটা অচেনা, যেটা আমার ঘরে ব্যবহার হতো না। আর সেই গন্ধে আমার গাটা কিরকম গুলিয়ে উঠতো, বমি আসতো আমার মনে হতো আপনি আমার ঘরে না থেকেও আছেন, আর একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে আমাকে অভিশাপ দিচ্ছেন। না, হ্যাঁ, আমারও যন্ত্রণা হতো, কিন্তু সঞ্জয়কে আমি কোনোদিনই তা বুঝতে দিইনি। তার মানে তুমি সঞ্জয়কে আমার থেকে বেশি বুঝতে, ওর ভালো লাগাকে সম্মান করতে? না না, শুধু আমি নই, আপনিও বুঝতেন অতসীদি, কিন্তু আপনার অধিকার বোধ থেকে জন্মাতো রাগ, যার বহিঃপ্রকাশ সঞ্জয় সহ্য করতে পারত না। আর আমার জন্মাতো কষ্ট, যার বহিঃপ্রকাশে নেই। আমি ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হতাম, আর তাই সঞ্জয় সেটা কোনো দিনও দেখতে পায়নি। আমারও হয়তো এতটা রূঢ় হওয়া উচিত হয়নি। হয়তো ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে সঞ্জয় যা চায় তা বুঝতে পারিনি, হয়তো সেভাবে ওকে ভালোবাসতে পারিনি। পারলে তোর তোমার কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না, শুধু অধিকার ভুলিয়েছি। আজ এত বছর পর সঞ্জয়ের জন্য খুব কষ্ট হচ্ছে আমার, খুব। তন্দ্রা, বিশ্বাস করো, সত্যি বলছি, বড় কষ্ট
আমারও ভীষণ কষ্ট হচ্ছে হতসিদি। জানো, মাঝে মাঝে মনে হতো খুব কাঁদি, খুব, কিন্তু ছেলে মেয়েদের জন্য সেটাও পারিনি। আজ ভালো করে কাঁদুন হতসিদি, কেঁদে হালকা হন। আমরা দুটো সত্তা, একটা মানুষকে নিয়ে একে অপরকে কাঁদা ছোড়াছুড়ি করলাম, তাকে নিয়ে ঝগড়া করলাম, অধিকার নিয়ে লড়াই করলাম, আর তাকে ভালোবেসে একসাথে কাঁদতে পারবো না? সঞ্জয়, সঞ্জয়, দেখো দেখো, এই প্রথমবার তোমার জীবনের সবচেয়ে দুই প্রিয় নারী তোমার জন্য একসাথে চোখের জল ফেলছে। দেখতে পাচ্ছ সঞ্জয়? দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছ হতসিদির কান্নার শব্দ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সঞ্জয়?